জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী আছি, শুরু করছি 5টার পাঁচ। আর 5টার পাঁচে আজকে আলোচনার জন্য ডেকে নেব তৃণমূলের সম্রাট চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, অরিজিৎ বক্সি বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ ফোকাস ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রাজনৈতিক তরজা উস্কে দিয়েছেন, যেখানে তিনি নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন ভবানীপুরে বহিরাগতদের ঢোকানো হচ্ছে ভোটারদের নাম কেটে। ঠিক কি অভিযোগ করেছেন আগে শোনাই আপনাদের। আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে, ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। কিভাবে তাড়ানো হচ্ছে বলে আপনার মনে হচ্ছে অরিজিৎ? এবং এই অভিযোগের সঙ্গে কিন্তু মিল আছে এসআইআরে ইচ্ছাকৃতভাবে নাম কেটে বাদ দেওয়ার অভিযোগের সঙ্গে। না, আমি তো বুঝতে পারলাম না উনি কি অ্যাকচুয়ালি বলতে চাইলেন। কি বাড়ি তৈরি হচ্ছে, বাড়িতে লোকজন আসছে, নতুন পাড়া তৈরি হচ্ছে, নাকি ভাড়াটে লোক ভাড়া নিয়ে আসছে? উনি যে কী বলতে চাইলেন, দেখুন সত্যি কথা বলছি, আমার কাছে পরিষ্কার নয়। উনি এর আগে নন্দীগ্রামেও হেরেছেন, সেখানে কিছু লোডশেডিং তত্ত্ব খাড়া করার চেষ্টা করেছিলেন। এখানে এখনও ভোট হয়নি, ভোটের আগেই উনি বুঝতে পারছেন ওনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। গ্রাম বাংলায় ওনার পায়ের তলা থেকে মাটি এর আগেই সরে গেছে, 21-এ সরে গেছে, 24-এ সরে গেছে। এখন উনি খুব পরিষ্কার বুঝতে পারছেন শহর কলকাতা, বিশেষত দক্ষিণ কলকাতা, যেটাকে ওনার দুর্গ বলে ভাবা হতো, সেই দুর্গেও ফাটল ধরেছে, সেই দুর্গের পাথরও খসে খসে পড়ছে। তাই উনি ওই অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। আচ্ছা, বহিরাগত ব্যাপারটা কি? উনি কি, আমার ধারণা, আমি শুনে যেটা মানে মনে হলো, উনি যে কি বলেন অর্ধেক কথা সত্যি কথা বলতে আমরা বুঝতে পারি না অনেকেই, কিছু কিছু লোকে হয়তো বুঝতে পারেন, আমরা বুঝতে পারি না। কিন্তু আমার যেটা মনে হলো যে উনি বোধহয় বলতে চাইছেন যে বাইরে থেকে লোক এনে ভোট দেওয়ানোর কিছু ব্যবস্থা হচ্ছে, এরকম কিছু বলতে চাইলেন বলে আমার মনে হলো। আচ্ছা বলুন তো, আমরা তো একটা সাংবিধানিক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকি, আমরা তো যে যা খুশি তাই করতে পারি না। যদি কোনো লোক ভবানীপুরে এসে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে কোনো ব্যক্তি, তিনি অবশ্যই ভারতীয় নাগরিক নিশ্চয়ই হবেন, তাহলে সম্ভব নয়, তিনি বাইরে থেকে কোথাও থেকে এসে ভবানীপুরে বসবাস করতে এসেছেন, তিনি ভবানীপুরে থাকছেন বলে তিনি ভোটার কার্ডের জন্য হয়তো ইলেকশন কমিশনের কাছে উপযুক্ত ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করেছেন, হয়তো তার নামটা আগামী দিনে ভোটার লিস্টে উঠতে পারে। আচ্ছা, এর মধ্যে কোথাও কি কোনো অসঙ্গতি আছে? মানে ভবানীপুরটা কি বাকি পশ্চিমবঙ্গ বা বাকি ভারতবর্ষের থেকে কিছু আলাদা জায়গা, যেখানে কেউ গিয়ে যদি সেখানকার বাসিন্দা হয়ে সেখানকার ভোটার হতে চায় উপযুক্ত সাংবিধানিক পদ্ধতির মধ্যে দিয়ে, তাহলে মানা আছে? এরকম কি কিছু আছে? যদি তা না থাকে, আমি আশা করি তৃণমূল মুখপাত্র এটা পরিষ্কার করে আমার থেকে ভালো বলতে পারবেন যে ভবানীপুরে এটা কি হচ্ছে বলে আপনার মনে হচ্ছে যে অনেক নতুন নতুন লোক ভবানীপুরে যাচ্ছে, নাম তোলাচ্ছে? আমি তো সেটাই বলতে চাইছি। আমি তো বুঝতে পারছি না যে ভবানীপুরটা কি প্রহিবিটেড প্লেস? কেউ যদি ওখানে যায়, থাকে, ধরুন ভাড়াই গেল, ওখানে ভাড়াতে হিসাবে গেল, বা বাড়ি কিনে গেল, বা কোনো কর্মসূত্রে সেখানে তাকে বাসিন্দা হতে হলো, এবং তিনি সেখানে কিছুদিন দীর্ঘদিন থাকবেন বা থেকেছেন বলে তিনি হয়তো সেখানকার ভোটার হতে চাইছেন, তাতে তো সাংবিধানিক কোনো বাধা নেই। একজন সাংবিধানিক পদে বসে মুখ্যমন্ত্রী এই কথাটা বলেন কিভাবে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয়ত, একদম শেষ করছি ছোট্ট কথায়, দ্বিতীয়ত যে মানুষের বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যায় যে তার কনফিডেন্সটা কোন তলানিতে পৌঁছেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্সকে আমরা দেখেছিলাম সিপিএম এর সাথে লড়াইয়ের সময়, আমরা মনে রাখছে সেটা আমাদের, আমরা ভুলিনি। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যিনি 1894 ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে এখন সরকার পরিচালনা করছেন, এটাও আমরা বলে দিতে চাই। এই ভবানীপুরবাসী এই অপবাদের জন্য ওনাকে 1894+ ভোটে এবার হারাবে, যদি উনি দাঁড়ান ওখান থেকে আদৌ। সম্রাট দা তো অরিজিৎ দাকে বুঝিয়ে দেবে যে ঠিক কি বলতে চাইলেন মুখ্যমন্ত্রী। তবে একটু শুভেন্দু অধিকারী কি বলেছেন বলি, তোমার কাছে দুটো উত্তরই একসাথে নেব। মেরে ববির ওয়ার্ডে 77 নম্বরে একটা ওয়ার্ড থেকে 17,000 লিড নেওয়ার পরেও মাত্র 7,800 গ্যাপ, 10% বাড়তি ভোটার ভোট দিতে বেরোলেই তো হেরে যাবে। 25,000 গুজরাটি ভোট দিতে গেলেই তো হেরে যাবে। মুখ্যমন্ত্রী মহিলা বিরোধী, আদিবাসী বিরোধী হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে এসআইআর এর পরে হারাবো ওকে। 8টা ওয়ার্ডে 5টাতে বিজেপি লিড আছে।
সম্রাটদা। না, আমি শুভেন্দু অধিকারীর জায়গা থেকে আসি, যেখানে যে বক্তব্য আপনারা শোনালেন সেখানে তিনি যেটা বললেন সেটা হচ্ছে হারাবো মমতা ব্যানার্জিকে বাংলাতে হারানোর চ্যালেঞ্জ আগেও বলেছেন এরকম আগেও নিয়েছেন, কিন্তু ওই নন্দীগ্রামের লোডশেডিং ছাড়া মমতা ব্যানার্জিকে হারানো কতটা কষ্টকর সেটা জানেন। আমি শুধু একটা কথা বলি যে শুভেন্দু অধিকারী সহ অরিজিৎদের জন্য আমাদের পরবর্তী সরকার, মামাটি মানুষের সরকার, যে আধা সমব্যথী প্রকল্প চালু করবে, যেখানে বেঁচে থেকেও এই সুবিধাটা শুভেন্দু অধিকারী থেকে অরিজিৎ সবাই যাতে পায় সে ব্যবস্থা করা হবে। কনফিডেন্সের কথা অরিজিৎ বলল, কনফিডেন্সের প্রশ্ন কোথা থেকে শুরু করবো? 2019 থেকে, 2019-এর পর 2021, 2021-এর পরে 24, তারপরে এবার। আচ্ছা, আমি 2024-এর লোকসভা নির্বাচনে বেশি তথ্যে যাব না। 24-এর লোকসভা নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত 13টা উপনির্বাচন, বিধানসভার 13টাতেই জয়ী। মাদারিহাট কেন্দ্র বিজেপির কেন্দ্র, জয়ী। লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ 46% প্লাস। 13টা উপনির্বাচনে দেখা যাচ্ছে যেখানে গুড়াপ এবং কালীগঞ্জ, যেটা ধর্মীয় বিভাজনের রাজনীতি করা বিজেপিরা, হিন্দু অধ্যুষিত অঞ্চল, 70 থেকে 80% হিন্দু অঞ্চল, সেখানে দেখা যাচ্ছে 109খানা বুথে 108টাতে। এবার অভিযোগে আসছি। অভিযোগটা হচ্ছে, যেটা লক্ষ্য করা গেছে, যে বুঝতে পারছি না দিয়ে যেটা অরিজিৎ শুরু করলো, অরিজিৎ সেদিনকেও পারেনি, যেদিনকে 27শে ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে সভা করে বলেছিলেন ভুতুরে ভোটার ঢোকানো হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বহিরাগত তত্ত্ব, বহিরাগত কিন্তু তারা নন যারা দীর্ঘ সময় ধরে বাংলায় বসবাস করছেন, বহিরাগত তারা যারা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় আস্তানা গাড়ছেন, প্রান্তিক মানুষের কাছে বেশি পয়সা দিয়ে জায়গা নিয়ে শুধু নির্বাচনকে কেন্দ্র করে। একটা কথা খেয়াল করেছেন, একটু বুঝিয়ে বলো বিষয়টা কিরকম? শুধু মানে ধরো আমি হরিয়ানার লোক, হ্যাঁ, আমি চলে এলাম ভবানীপুরে, এসে আমি নাম তুলি গুজরাট, এবং একটা কথা শুভেন্দু অধিকারী বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার, গুজরাটি ভোটার। এই যে বক্তব্যটা এই মুহূর্তে শোনালে, সেটার মধ্যে গুজরাটি ভোটার, বাইরের লোককে নির্বাচনকে কেন্দ্র করে বেশি পয়সা দিয়ে প্রান্তিক মানুষের জায়গা জমি নিয়ে সেখানে, মানে বলছো আমাকে ধরা যাক আমাকে হরিয়ানা থেকে আনা হলো, এনে ওখানকার কোনো গরিব মানুষকে সরিয়ে আমাকে ওখানে বসানো হচ্ছে এবং তাদের ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে, তার নাম কাটা যাচ্ছে এবং তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এই অভিযোগটা ভয়ঙ্কর অভিযোগ। এটা একটা ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র ফেব্রুয়ারি মাসের শেষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্য তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। এটা নিশ্চয়ই তোমরা পরে একেবারে তালিকা দিয়ে, আজকে প্রাথমিক, এটা একদম প্রাথমিক দিন, মানে সেই পরিপ্রেক্ষিতে বলছি যেটা আমাদের পরিলক্ষিত হয়েছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সামনে এনেছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ, এই কায়দা করে খুব একটা লাভ হবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের রাজনীতিতে একটা মিথ, লোডশেডিং করে একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়। আমি শেষ করছি শুধু এই কথাটা বলে, 2026-এর বিধানসভা নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসছি আমরা, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বারবার হারতে থাকা বিজেপি, এটা শেষ নির্বাচনে পরিণত হবে বিজেপির, কারণ এরপরে বিজেপির দলটা প্রাসঙ্গিকতা হারাবে এই বাংলায়, এটা খুব পরিষ্কারভাবে আমি জানাই। অরিজিৎ, ইন্টারেস্টিং কিন্তু, মানে এই আমার মনে হচ্ছে ফ্লোটিং ভোটারের থিওরি রাহুল গান্ধী সামনে এনেছিলেন, সেখান থেকে না, এটা তো ফ্লোটিং ভোটার। তো ধরা যাক হরিয়ানা বা গুজরাটের ওই ভোটার লিস্টটা একটা তিনি বলেছিলেন ভার্চুয়ালি, আর সম্রাট দ্বারা এক ধাপ এগিয়ে বলছেন ভার্চুয়ালি নয়, একেবারে ফিজিক্যালি ভোটার থাকছে এবং একেবারে যারা হচ্ছে সেখানকার বাসিন্দা তাদের উচ্ছেদ করে বসানো হচ্ছে। ভয়ঙ্কর অভিযোগ। এই অভিযোগটাই আমি একদম 3 নম্বরে আসছি। ছোট্ট করে প্রথম আগে দুটো উনি উল্লেখ করেছিলেন, ওই বাইরের স্টেটের কথা বলছিলেন। ওনাদের ইন্ডি অ্যালায়েন্স, ইন্ডি জোট, তার যে সর্বভারতীয় যিনি নেতা রাহুল গান্ধী, গত পরশুদিন সুপ্রিম কোর্টে কানমোলা খেয়েছে ওই ভোট নিয়ে অভিযোগ করতে গিয়ে। ব্যাঙ্গালোর, কর্ণাটক, বিভিন্ন জায়গায় ভোট নিয়ে অভিযোগ করে পিআইএল ফাইল করেছে। সুপ্রিম কোর্ট বলেছে তোমার এটা আমি এখানেই খারিজ করলাম, যদি বেশি কথা বলো কস্ট চাপিয়ে দেবো। লয়ারকে বলেছিলেন, রাহুল গান্ধীর লয়ারকে, যে বেশি কথা বলে কস্ট চাপাবো, যাও গিয়ে ইলেকশন কমিশনে গিয়ে অভিযোগ করো। যাই হোক, ওনাদের এই সমস্ত মানে কি বলবো অপ্রাসঙ্গিক কথাবার্তা। লোডশেডিং, আমি লোডশেডিং নিয়ে একটা কথা বলার মানে লোভ সামলাতে পারছি না। আমি বলছিলাম যে দেখুন কি অদ্ভুত কথা, মানে ডিফেন্ড করার জায়গায় তৃণমূল প্রবক্তা বেশ একটু আজকে নড়বড়েই লাগছে। যে কেন্দ্রে অর্থাৎ নন্দীগ্রামে ভোট হচ্ছিল, হাইলি সেন্সিটিভ সেন্টার, মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী সেখান থেকে কন্টেস্ট করছেন। কার বিরুদ্ধে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। প্রচণ্ড হাই সেন্সিটিভ প্রতিযোগিতা। সেখানে বিদ্যুৎ দপ্তরটা পশ্চিমবঙ্গ সরকারই চালায়। তাহলে কি আমরা ধরে নেব
যে বিদ্যুৎ দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রী বা যে যারা সামলান তারা কি ষড়যন্ত্র করে মুখ্যমন্ত্রীকে হারাবার জন্য লোডশেডিংটা করে দিয়েছিলেন? এই প্রশ্নটা রইল, উত্তর আমি জানি না কি। 3 নম্বর আপনি যেটা বললেন, আমি আসি একদম বেসিক জায়গাটা। আমি ভেবেছিলাম যে সম্রাটবাবু হয়তো সেই জায়গাটায় ঢুকলেন না। ব্যাপারটা হচ্ছে আপনাকে কেন মমতা ব্যানার্জি এত শেকি হয়ে গেছেন, কেন এত নড়বড় করছেন, কেন এখনই তত্ত্বখানা করছেন যে উনি হারবেন কেন, তার জাস্টিফিকেশনটা এখনই দিচ্ছেন। কারণটা হচ্ছে ছোট্ট একটা পরিসংখ্যান বলি 2 লাইনের। ইলেকশন কমিশনের পাবলিশ করা নোটিফিকেশনে গেজেটে 2002 এবং এটা সর্বজনবিদিত 2002 পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ছিল 4,58,00,000 2002 ইলেকটোরাল রোলে নথিভুক্ত ভোটার, এবং 2022 নথিভুক্ত ভোটার সংখ্যা 7,62,00,000। 66% রেইজ, যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয়নি। অ্যাভারেজ এই যে গ্যাপটা 2002 থেকে 2022, এই 20 বছরে মোটামুটি অন্যান্য স্টেটে কোথাও 20, কোথাও 25, কোথাও 28, কোথাও ম্যাক্সিমাম 30% ইনক্রিজ হয়েছে। পশ্চিমবঙ্গে সেখানে একটা স্পোরাডিক রাইজ 66%। এবং সবচেয়ে বড় যেটা তথ্য আজকের দিনে বেশি বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গে এসআই এর প্রাথমিক সার্ভে থেকে, যে এই ভোটার সংখ্যার মধ্যে 2002 ইলেকটোরাল রোল এবং 2022 ইলেকটোরাল রোলে 2002 ইলেকটোরাল রোলের নাম ছিল এরকম 1.5 কোটি লোক আছে যারা বর্তমানে মৃত, কিন্তু 2022 ইলেকটোরাল রোলে তাদের নামটা পাওয়া গেছে। এমনকি যদি তারা জীবিতও থাকেন, খুব একটা মিনিমাম মানে নগণ্য সংখ্যা, তাদের বয়স 100 ছাড়িয়ে গেছে। সে 100 ছাড়িয়ে গেলেও তিনি ভোট দিতে পারতেন। কিন্তু অরিজিৎ একটা বিষয় দেখো না, তুমি যেরকম বলছো যে তুমি অনুপ্রবেশের দিকে ইঙ্গিত করলে, আমি ইঙ্গিত করছি এক মিনিট, আমি তোমার কাছে আসছি যে এই যে একটা বড় সংখ্যক ভোটার যেটার এক্সিস্টেন্স নেই, যেটাকে রত্ন ভান্ডারের মতো তৃণমূল কংগ্রেস সাজিয়ে রেখে সুদে খাচ্ছিল, এবারের এসআইআর সেটা আর থাকবে না, এই ভয়ই মমতা ব্যানার্জি থরহরিকম্প। কিন্তু সম্রাট তো নির্দিষ্টভাবে বলছে। আচ্ছা বলো তো এটা, আচ্ছা বলো তো, আমি বলছি মানে নির্দিষ্ট, আমি সম্রাট বাবুর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আজকে ভারতবর্ষের মতো একটা জায়গা, কলকাতার মতো শহর, ভবানীপুরের মতো পশ এরিয়া, যেখানে সারাক্ষণ মিডিয়ার 30টা ক্যামেরা ঘুরে বেড়াচ্ছে 24 ঘন্টা, সেখানে তুমি মনে করো যে এটা বাস্তবসম্মত যে ভবানীপুরের একটা লোককে গিয়ে বিজেপির কোনো নেতা বললো, এই তুই ওঠ ওখান থেকে, বেরিয়ে যা, ভবানীপুরে থাকবি না, তোর নাম কেটে দিলাম, অমুক লোক হরিয়ানা থেকে এসছে, অমুক লোক গুজরাট থেকে এসছে, উনি তোর বাড়িতে ঢুকে যাবেন, এটা হয়? আর যদি হয় অন্যায় হলে কলকাতা পুলিশের আন্ডারে তো, তারা কোথায়? একটা কমপ্লেন সম্রাটবাবু দেখা যে এই ধরনের কোনো ঘটনা হয়েছে কিনা আমি জানি না, বিজেপির নেতা বা বিজেপির কোনো কর্মী এই ধরনের ঘটনা ওখানে ঘটিয়েছে, উনি একটা কমপ্লেন বলে দিক না, ভবানীপুর থানায় রেজিস্টার। আমি এই জায়গা থেকেই সম্রাটের কাছে আসছি। যদি এই পরিস্থিতি হয়, তাহলে টেকনিক্যালি এসআইআর হলে এইগুলো সামনে আসার কথা। যদি এসআইআর এ কোনো গন্ডগোল হয়, তাহলে তোমাদের মানে একেবারে বুথ লেভেল এজেন্ট আছে, তারা হাতে নাতে ধরে ফেলতে পারবে। এই জায়গা থেকে যখন তোমাদের দলের তরফ থেকে একাংশের বলা হচ্ছে যে এসআইআর এ কাটা ছেটা এসব কিছু হলে একেবারে তুলকালাম করে দেবো, লন্ডভন্ড করে দেবো, আমি সুকান্ত মজুমদারের একটা বক্তব্য যে শুনিয়ে তোমার কাছে আসছে। সুকান্ত মজুমদারের বক্তব্য। সাবিনা ইয়াসমিন তিনি মোথাবাড়ি থেকে যেতেন, তিনি বলেছেন যে যদি এসআইআর এ একজনের নাম বাদ যায়, উনি নাকি মোথাবাড়ি লন্ডভন্ড করে দেবেন। তাকে স্পষ্ট বলে দিতে চাই, তোমার নামও যদি এসআইআর এ না থাকে, 2002 যদি না থাকে, আপনি যদি বাংলাদেশি হন, সাবিনা ইয়াসমিন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে, আপনাকেও থাকা হবে। কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখবো। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। বিষয়টা অন্যদিকে যাচ্ছে সম্রাটদা। আমরা সিআই এর সময় যেটা দেখেছিলাম, এসআইআর নিয়েও যদি সিএ এর সময় যেটা দেখেছিলাম, এসআইআর এর সময় যদি ওটা হয়, মানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এই ধরনের মন্তব্য, পাল্টা মন্তব্য। 21 নির্বাচনের আগে সিএ এর তত্ত্ব নিয়ে যারা রাজনীতি করতে এসেছিল, তারা আপকি বাদ 200 পার বলে 77, এবং সেই সংখ্যাটা আজকে 65 নিচে নেমে গেছে। কি করেনি? ওরা বলছে তুমি করেছো, তুমি বলছো ওরা করেছে, যাচ্ছি না। আমি এসআইআর সম্পর্কে এই কথাটা বলতে, নীতিগতভাবে আমরা এসআইআর এর বিরোধী। কেন? এসআইআর কিন্তু প্রথমবার লাগু হচ্ছে 2002 সালের কথা বলা হচ্ছে। 2002 সালে এসআইআর হয়নি। 2002 সালে যেটা হয়েছিল, স্পেশাল সামারি রিভিশন বা ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। আমাদের বক্তব্য হচ্ছে
প্রথম কথা যেটা বলছি, একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এটা খুব পরিষ্কার। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের 1984 সালে একটা ভার্ডিক্ট রয়েছে, সেটা নিশ্চয়ই অরিজিৎ জানে। সেটা হচ্ছে একজন ভোটার যার নাম ভোটার লিস্টে আছে তিনি বৈধ ভোটার। আমরা সেক্ষেত্রে পরিষ্কারভাবে বলতে চাইছি যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। দ্বিতীয় তথ্য হলো মানে ভুয়ো ভোটার হলেও নাম বাদ যাবে না, বৈধ ভোটার, আমি আবার বলছি একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারটা তো ঠিক করতে হবে। হ্যাঁ অবশ্যই, বৈধ ভোটারের নাম করে যে ছলনা হচ্ছে বিহার দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিহার একদম খুব পরিষ্কার নেই। না না, বাংলায় যদি থাকে তাহলে বৈধ ভোটার নয়, সে নিয়ে আমাদের বক্তব্যও নেই। আমাদের বক্তব্য বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আমি যদি বিহারের ক্ষেত্রে আসি, তুমি এই প্রসঙ্গে আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই। বিহারে দেখা গেল প্রাথমিকভাবে 65 লক্ষের নাম বাদ গেল, পরবর্তী ক্ষেত্রে 16 লক্ষ নাম ফর্ম 6-এ উঠলো। একটা খুব ইন্টারেস্টিং দিক যে এই যে 65 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে দেখানো হচ্ছে 20 লক্ষ মানুষ মৃত। আবার সেই মৃত মানুষদের তালিকায় যাদের নাম উঠেছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দল আদালতের সামনে, কখনো সাংবাদিকদের সামনে নিয়ে এসে প্রমাণ করছে, দেখুন এই মানুষটার নাম বাদ গেছে মৃত হিসাবে, কিন্তু মানুষটাকে জলজান্তভাবে আমরা খাড়া করছি। এই উদাহরণ তোমরা অনেক পেয়েছো। এসআইআর করার ক্ষেত্রে আমাদের আপত্তির প্রথম কারণ বা প্রাথমিক কারণ, যে সময়সীমার মধ্যে এসআইআর করার চেষ্টা করা হচ্ছে সেই সময়সীমার মধ্যে এসআইআর সম্পূর্ণ হতে পারে না। এসআইআর যদি করা হতো তাহলে একটা নির্দিষ্ট সময়সীমা নিয়ে কোনো লোকসভা নির্বাচনের আগে বা তারপরে সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে যদি এসআইআর করা হতো তাহলে আমাদের আপত্তির কোনো কারণ থাকতো না। দ্বিতীয় কারণ হচ্ছে, খুব নির্দিষ্টভাবে যখন ভোটের প্রসঙ্গ আসছে তাহলে নির্বাচন কমিশনের প্রসঙ্গও আসবে। নির্বাচন কমিশনের ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন উঠে গেছে। কেন? আগে যেটা ছিল তার পরিবর্তন হয়েছে, এখন প্রধানমন্ত্রী, তার ক্যাবিনেটের একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে যখনই বাদ দিয়ে দেওয়া হয়েছে তখনই কিন্তু নিরপেক্ষতার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক হয়েছে। সম্রাটদা বিহারে যেমন মানে সব রাজনৈতিক দল সব বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি, মিলিজুলি করে দিয়েছে। কংগ্রেস তো বোধহয় 40% মধ্যে দিতে পেরেছে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপির থেকে তোমাদের সংগঠন শতগুণ ভালো, তোমাদের বুথে বুথে এজেন্ট থাকবে, কার সাধ্য আছে নাম বাদ দেওয়া? এখানে আসছি, খুব যদি বিহারের এই যে এজেন্টের কথা বললে, আমি যতটুকু আমার কাছে তথ্য আছে 54,000 বুথ লেভেল এজেন্ট দিয়েছে বিজেপি, প্রায় 47,000 আরজেডি দিয়েছে, কংগ্রেস 11,000 এবং সিপিআইএমএল বোধহয় 1400 বা এরকম কিছু দিয়েছে। তো এবার দেখো কমপ্লেনের ক্ষেত্রে বিজেপি কমপ্লেন করেছে এই 65 লক্ষ লোকের নাম বাদ গেছে। অভিযোগ বিজেপির কতজন? খুব ইন্টারেস্টিং জায়গাটা, মাত্র 10 জন। তুমি আমাকে এই জিনিসটা বিশ্বাস করতে বলো। এক ফোটা ডিস্টার্ব করি না, আমাকে শেষ করতে দাও। এই যে 54,000 বিএলএ বিজেপির বিহারে, তারা 65 লক্ষ লোকের নাম বাদ গেছে, অভিযোগ কত? 10 জন। এবার আমি আরেকটা জায়গায় আসি, বাকিদের কথা অরিজিৎ বলল, খুব মানে ভালো প্রশ্ন, এই উত্তরটা দেওয়ার দরকার। ইন্টারেস্টিংলি এসআইআরে যখন অভিযোগ জানাতে যাওয়া হচ্ছে তখন অনেকগুলো ফরম্যানে আটকে দেওয়া হচ্ছে। বিহারের ক্ষেত্রে তোমরা সাংবাদিক অনেক ভালো করে দেখেছো ব্যাপারটাকে, যে এটা ফিল আপ করুন, ওটা ফিল আপ করুন, সেটা ফিল আপ করুন। আলটিমেটলি অভিযোগগুলো নথিভুক্ত করা হচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে পরবর্তীকালে আমি একজন বৈধ ভোটার, কোনো কারণে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমার যখন ভোটের নামটা আমি তুলবো সমস্ত নথি দেখিয়ে, তখন দেখা যাবে নির্বাচন। মানে তুমি বলছো তোমরা ধরে দিলেও নির্বাচন কমিশন করবে না? আচ্ছা, সম্পূর্ণ আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্যের সাথে কোনোভাবেই সহমত হতে পারছি না। আমি ওনাকে আগ্রহ করব যে এবারে যখন এসআইআরটা হবে একটু বুথ স্তরে কর্মীদের সাথে, উনি এখন একটা নেতৃত্বের জায়গায় রয়েছেন, বুথ স্তরে কর্মীদের সাথে চলাফেরা করলে ওনার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এই নাম কাটানোর বিষয়টা এবং নথিভুক্তকরণ ফর্ম 7 এবং ফর্ম 8-এর মাধ্যমে হয়, এবং উনি যেটা বলতে চাইলেন যে বিভিন্ন বাহানা টাহানার তো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার সাথে ওনারা পায়ে পা মিলিয়ে চলতে পারেননি, তাই অ্যামেনিটিসগুলোকে ওনারা অ্যাভেইলও করতে পারেন না। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলে আপনি খুব পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আজকের দিনে কোনো ব্যক্তির নাম যদি অ্যাড করতে হয় বা কোনো ব্যক্তির নাম যদি ডিলিট করতে হয়, করেসপন্ডিং যে ফর্মগুলো ফিল আপ করে সেটাকে স্ক্যান করে আপলোড করে দিলেই হয়। তাহলে আমি ধরে নেব যে বিহারে উনি বলতে চাইছেন বিহারে আরজেডি, কংগ্রেস ইত্যাদি বিরোধী দলের তারা কেউ স্ক্যানার বা মোবাইলে ফটো এটা কেউ ইউজ করতে পারে না। এটা একটা প্রশ্ন উঠেছে। দ্বিতীয় কথা, সবাই নাম তুলতে পারে। দ্বিতীয় কথা উনি বললেন মোদিজি শিক্ষাগত যোগ্যতা ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে থাকে না, চলে যাচ্ছেন।
আমি আপনার প্রশ্নের উত্তরগুলোই দিচ্ছি, একটু শুনে নিন। আচ্ছা, আমার আপনার সময় প্রশ্নের খুব কম, উত্তরগুলোই সময় দিচ্ছি। একদম শেষ এবং প্রায়। লাস্ট যেটা উনি বলার চেষ্টা করলেন যে আমি বুঝতে পারলাম না যে উনি শুধু বিহার নিয়ে পড়ে রইলেন। বিহারে তো ওনাদের দলের এমপি মামলা করে করে সুপ্রিম কোর্টে গিয়ে জুতোর শুকতলা খইয়ে ফেলেছিলেন। লাস্ট পর্যন্ত কি হয়েছে? লাস্ট পর্যন্ত ওনারা খুব আনন্দ পেয়েছিলেন যে ওই দেখো আধারকে আমরা এনরোল করিয়েছি। বিজেপিও সেটা প্রথম থেকে বলেছিল যে সুপ্রিম কোর্ট যদি বলে আচ্ছা, আমার আমরা সময় আধারকে একদম দেবো। শেষ। তারপরে কি হলো? তারপরে বলছেন না না আধার না, স্বাস্থ্যসাথী আচ্ছা, কার্ড দিতে হবে। আমি সম্রাটটাকে দিয়ে শেষ করি। সম্রাটদা, তার মানে কি এইবারের ভোটে তোমাদের মাঠে খেলা, বিজেপির কাগজে খেলা? না না, আমাদের মাঠে খেলে এটা ঘুরপথে এনআরসির একটা চেষ্টা হচ্ছে। আসামে সেই মানে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে এনআরসি লাগু করেছিল, সেখানে দেখা গেছে 12 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। সিএতে আবেদন করলে আসামের এনআরসি সুপ্রিম কোর্টের মনিটরিং হয়েছিল, আবেদন করে দুজনের নাম উঠেছে। আজকে দাঁড়িয়ে বিজেপি যা বলে আসামের এনআরসি সুপ্রিম কোর্টের মনিটরিং এ রাজীব গান্ধীর করা চুক্তি আসাম অ্যাকর্ডিং হয়েছিল। 2026 এর নির্বাচনের পরে এই বাংলায় বিজেপির অস্তিত্ব থাকবে না, দেখা নিয়ে বলে যাচ্ছে। আচ্ছা, সময় একদম শেষ। অনেক ধন্যবাদ দুজনকেই। ফিরে আসছে বিরোধী পাওয়ার সঙ্গে থাকুন। 94 ভোটে আসবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।